ঘুরে ঘুরে দেখা আর ভয়ঙ্কর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করা আমার পেশায় পরিণত হয়েছে। আমি আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করব, সেটা আমাদের গ্রাম থেকে ২ মাইল ফাঁকে একটা আমার দাদা ছিল। সেই দাদা, পরিচিত দাদা, সেই দাদার কাছে এই ঘটনাটা আমি শুনেছি। সে যেভাবে আমাকে বলেছে ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা সবার আগে আপনি শুনুন। তাহলে কথা না বাড়িয়ে Please আমার like and ঘটনাটা subscribe শুরু করা Golden যাক। Channel. রাত এখন 11টা বাজে। নিজের বাড়িতে বাড়ির উঠানে একা একা বসে আছি, হাতে একটা ভূতের গল্প বই। বাড়িতে একা রয়েছি, তার উপর আবার পূর্ণিমার রাত। আমার চারদিক থেকে হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছিল। এরকম পরিবেশে ভূতের গল্প পড়া যে কি মজার তা শুধু যারা এই পরিবেশে বই পড়ে অভ্যস্ত তারাই বলতে পারবে। আমার বাড়িটা গ্রামের অনেক ভেতরে অবস্থিত, তাই বেশ নির্জন একটা বাড়ি। আশেপাশে অন্য আর কোনো বাড়ি নেই। আমার বাড়ি থেকে একটু দূরেই শুধু পরিত্যক্ত একটা বাংলো রয়েছে। বাংলোর নাম হরিনাথ বাংলো। বাংলোটা দেখতে বেশ সুন্দর, যদিও এখানে কেউ থাকে না। বই পড়তে আমিও ভীষণ ভালোবাসি। বিশেষ করে ভূতের বা কোনো রহস্য গল্পের বই হলে তো আর কোনো কথাই নেই। অবশ্যই শেষ করে বয়সে কী বা করতে পারি। আমার বয়স 40 পেরিয়ে 50-এর কাছাকাছি। এখন আর ঠিক আগের মতো কাজ করতে পারি না। অবশ্য কাজের বা কর্ম কাদের জন্য। এই পৃথিবীতে যে আমি বড় একা, খুবই একা। আমার কোনো আপনজন আর বেঁচে নেই। সবাই ওপারের দুনিয়ায় পাড়ি দিয়েছে। আমার জন্মের 3 মাস আগে একটা সড়ক দুর্ঘটনায় আমার বাবা মারা যান। আর আমার জন্মের সাথে সাথেই আমার মাও মারা যায়। এরপর থেকে আমাকে আমার বড় ভাই রহিম শেখ লালন পালন করেন। কিন্তু আমার যখন 17 বছর বয়স, তখন এক রাতে নৌকাডুবিতে আমার সেই বড় ভাইও মারা যায়। পুরো পৃথিবীতে আমি বড় একা হয়ে যাই। ঠিক সেই সময় থেকে এখন পর্যন্ত আমার দেখাশোনা করতে থাকেন রমিজ চাচা। রমিজ চাচা আমার রক্তের সম্পর্কে কেউই না, আমাদের বাড়িতে টুকটাক কাজ করতো। আমার বাবা এবং বড় ভাইয়ের খুব বিশ্বস্ত কাজের লোক ছিল। রমিজ চাচার এই পৃথিবীতে মা ছাড়া আর আপন বলতে কেউই বেঁচে নেই। যদিও তার মা এখান থেকে অনেক দূরের একটা গ্রামে থাকেন। রমিজ চাচা আমাকে তার সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছে। রমিজ চাচা আমারও খুব বিশ্বস্ত। এরপর আমার যখন 27 বছর বয়স হয় তখন রেহানা আক্তার নামে একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়। এরপর থেকে আমার জীবন খুব ভালোভাবে চলছিল। আমার তখন বয়স ছিল 35। তখন আমার একটা 5 বছরের ছেলেও ছিল, নাম তার ছিল রাফি। এক রাতে আমি রেহানা আর রাফি গাড়িতে করে এক দাওয়াত থেকে ফিরছিলাম। হঠাৎ একটা ট্রাক এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। আমি কোনোভাবে সেই দুর্ঘটনায় বেঁচে যাই, কিন্তু রাফি আর রেহানাকে কোনোভাবেই বাঁচাতে পারিনি। এরপর থেকে এই পৃথিবীতে আমি একা, বড়ই একা। এরপর থেকে নির্জন এই বাড়িতে থাকতে শুরু করি। এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বলই এই বইগুলো। আর আমার দেখাশোনা করার দায়িত্বটা নেন রমিজ চাচা। তাই এখন আমি আর রমিজ চাচাই শুধু এখানে থাকি। সব ছেড়ে এই বাড়িতে চলে আসারও একটা কারণ আছে। এই বাড়ির উঠানের পাশে পাঁচটা কবর রয়েছে। এইগুলো আমার মা বাবার স্ত্রী ও ছেলের কবর। এদের কবরের পাশে আরেকটা কবরের জায়গাও রাখা আছে। আমার ইচ্ছা কবরটা আমার হবে। তাই প্রতি রাতে উঠানে বসে আমি গল্পের বই পড়তে বসি। মাঝে মধ্যে মনে হয় তারা আমার পাশেই আছে। প্রতিদিনই আমার পাশে এখানে রমিজ চাচা থাকে, কিন্তু আজ সেও বাড়িতে নেই। তাই আমি একা। আসলে হঠাৎ গতকাল রমিজ চাচা খবর পায় যে তার মা নাকি মারা গেছে। তাই রমিজ চাচা তার গ্রামের বাড়িতে গিয়েছেন গতকাল। যাওয়ার আগে বলে গেছেন ফিরতে 3-4 দিন লাগবে। আমিও তাকে আটকাইনি, যদিও রমিজ চাচা ছাড়া থাকার অভ্যাস আমার খুব এক্সট্রা ছিল না। বসে বসে গল্পের বই পড়ছিলাম আর রমিজ চাচার কথা মনে করছিলাম। সে এখন এখানে থাকলে হয়তো আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াতো। সব চিন্তা বাদ দিয়ে বইটার দিকে আমার মনোযোগী হলাম। খুব মনোযোগী দিয়ে বইটা পড়ছিলাম। হঠাৎ আমার মনোযোগটা নষ্ট করে দিল একটা তাজা গোলাপের গন্ধ। আমি বেশ অবাক হলাম, এত রাতে এখানে গোলাপের গন্ধ আসলো কিভাবে? আমার বাড়িতে আমি তো একা রয়েছি, আর পুরো বাড়িতে কোনো গোলাপের পারফিউম নেই। আর গোলাপ গাছ আমাদের গ্রাম থেকে দূরে থাকে। আশেপাশে 14 গ্রামের ভেতর কোনো গোলাপ গাছ নেই।
হঠাৎ গোলাপের গন্ধে বেশ অবাক হলাম। হঠাৎ আমার অবাক দৃষ্টিতে আরো অবাক করে দিল, আমার সামনে এসে হাজির হলো রমিত চাচা। আমি রমিত চাচাকে দেখে খুব অবাক হলাম। চাচার তো এখন তার গ্রামে থাকার কথা, সে এখানে কি করছে? আমি অবাক হয়ে রমিত চাচাকে প্রশ্ন করলাম, রমিত চাচা, তুমি এত রাতে? তোমার মারা গেছে, তোমার তো এখন গ্রামে থাকার কথা ছিল। জি হ্যাঁ বাবু, মায়ের দাফন আজ সকালে দেওয়া হয়ে গেছে। আপনার ছাড়া মনটা কেমন যেন করতেছিল, তাই দাফন শেষ করে চলে আসছি আর কি। সেখানে তো আর আপন কেউ নাই। তা যা বলেছ, তোমাকে ছাড়াও আমার খুব একা একা লাগছিল। এসে যখন পড়েছ, ঘরে চলে যাও, গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে আবার কথা হবে। জি বাবু। আচ্ছা, একটা কথা কইতে চাইছিলাম। যে কি কথা বলো? আসলে বাবু, আমি ট্রেনে করে ওইখানে আসতেছিলাম। ট্রেন যখন প্রায় স্টেশনে এসে পৌঁছালো, তখন আমার লগে একটা মায়াও ট্রেন থেকে নামছিল। মায়েরা আমার একটা ডায়েরি দিয়ে কইলো যে ডায়েরিটা একটু ধরতে, সে একটু পরেই এসে নিয়ে যাইব। এরা মাটা পাশের একটা জঙ্গলে চলে গেল। আমি ভাবলাম ওই হয়তো কোনো টয়লেটে গেছে। এক ঘন্টা চলে গেল, সেইখানে মাটার আর দেখা পাইলাম না। কিন্তু জঙ্গলে থেকে আর কেউ বাইরে হয়ে আসে নাই। এরপর আমি জঙ্গলে গেলাম, কিন্তু কাউকে তো খুঁজে পাইলাম না। এবার আর কিছু না কইয়া ডায়েরিটা লইগে করে নিয়ে আসছি আর কি। আমি তো মূর্খ, মানুষটি কি লেখা আছে পড়তে পারি না, তাই ডায়েরিটা আপনি রাখেন। কোথায় ডায়েরি দেখি? এরপর রমিত চাচা তার পটলা ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে আমাকে দিলেন। ডায়েরিটা দেখে বুঝতে পারলাম যে ডায়েরিটা খুব পুরাতন একটা ডায়েরি, হয়তো কারো ব্যক্তিগত কথা লেখার ডায়েরি। কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ডায়েরি পড়া উচিত হবে না। তাই ডায়েরিটা রমিত চাচার কাছে থেকে নিয়ে উঠানের পাশে থাকা একটা টেবিলে রাখলাম। রমিত চাচাকে বললাম, আচ্ছা পরে নিব আমি, ঠিক আছে? রমিত চাচা আমার কথা শুনে বললেন, ঠিক আছে বাবু। আচ্ছা, আপনার জন্য কি চা বানিয়ে নিয়ে আসবো? তোমার হাতের চা না খেলে তো আমার রাতে ঘুমিয়ে হয় না চাচা। কিন্তু তুমি তো মাত্র কতদূর থেকে আসলে। থাক, আজ বাদ দাও। কি যে বলেন বাবু, চা বানাইতে আর কতক্ষণই বা সময় লাগবে? আপনি বসেন একটু, আমি চা বানায় নিয়ে আসছি তাড়াতাড়ি। এরপরে রমিত চাচা চা বানাতে বাড়ির ভেতরে গেলেন। রমিত চাচা এত দ্রুত গ্রাম থেকে চলে আসায় মনে মনে বেশ খুশি হলাম। আসলে তাকে ছাড়া আমি খুব একা থাকতে পারি না। এরপর আবার উঠোনের চেয়ারে বসে সেই ভূতের গল্পের বই পড়তে শুরু করি। সেই ডায়েরিটা আমার থেকে বেশ কিছুটা দূরে টেবিলেই পড়েছিল। ডায়েরিটার সম্পর্কে এতটাই আগ্রহ ছিল না আমার। আমি টানা 1 ঘন্টা মনোযোগ দিয়ে সেই বইটাও পড়তে থাকলাম। হঠাৎ আমার মনে পড়লো, আরে চাচা না সেই কখন গেল চা বানাতে? তার তো এতক্ষণ সময় লাগার কথা ছিল না। তাহলে কি রমিত চাচা চা বানানোর কথা ভুলে গিয়েছে নাকি? ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে? অবশ্য রমিত চাচা ভুলে যাওয়ার মানুষ না, তো ব্যাপারটা আমার কাছে বেশ খটকাই লাগতেছে। তাই বইটা টেবিলে রেখে রমিত চাচা খুঁজতে বাড়ির ভেতরে ঢুকলাম। আমি জোরে জোরে শব্দ করে তাকে ডাকলাম, রমিত চাচা, রমিত চাচা, কোথায় তুমি? ঘুমিয়ে পড়লে নাকি রমিত চাচা? কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তরই এলো না। এরপর আমি পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও রমিত চাচাকে খুঁজে পেলাম না। আমি খুব অবাক হলাম, রমিত চাচা কি উদয় হয়ে গেল নাকি? আমি আবারও কয়েকবার রমিত চাচাকে ডাকতে ডাকতে পুরো বাড়ি তাকে খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পাইলাম না। অবশেষে তাকে খুঁজে না পেয়ে খুব বিরক্ত হয়ে মোবাইলটা বের করে তাকে কল দিলাম। কিছুক্ষণ কল বাজার পরেই রমিত চাচা কলটা ধরলেন। রমিত চাচা কলটা ধরতেই খুব গম্ভীর আর কিছুটা রাগান্বিত কণ্ঠে আমি তাকে বললাম, রমিত চাচা, চা বানাতে গিয়ে তুমি কোথায় উদয় হয়ে গেলে? এখন তুমি কোথায়? রমিত চাচা আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। তা আমি এই জিনিসটা শোনার পরে হয়তো আকাশ থেকে পড়লাম। রমিত চাচা তখন বললেন, কি বলেন এসব বাবু? আমি চা বানাবো না কেমনে? আপনি কি ঘুমের তাহলে আমার কল দিলেন নাকি? আমি তো এখন আমার গ্রামের বাড়িতেই আছি। আপনার তো কই আসছিলাম যে আমার মা মারা গেছে, তাই আসতে 3-4 দিন বেশি সময় লাগবে। তুমি কি সত্যি আজ গ্রাম থেকে ট্রেনে করে আসনি? কি বলেন বাবু?
আজকে সকালে মারে দাফন দিলাম, এখানে মেলা কাম পড়ে আছে, 2 দিন থাকা লাগবে। আর আমি ট্রেনে করে আসুম মানে? আমি তো বাসে যাতায়াত করি। আপনার কি হয়েছে বাবু? আমি কি তাড়াতাড়ি চলে আসবো? আরে কিছুই হয়নি, তুমি গ্রামের কাজ শেষ করে ধীরে সুস্থে এসো, ঠিক আছে? হয়তো বই পড়ার নেশায় ভুল কিছু দেখেছি। আচ্ছা, ঘুমাও, তুমি চিন্তা করো না। এই বলেই কলটা আমি কেটে দিলাম। রমির চাচাকে তো বেশ চিন্তা করতে না করে দিলাম, কিন্তু আমি খুব চিন্তায় পড়ে গেলাম। রমির চাচা যদি না এসে থাকে তাহলে একটু আগে আমি যাকে দেখলাম, যার সাথে কথা বললাম, সে কে ছিল? আর আসলেই রমির চাচাকে ট্রেনে করে যাতায়াত করেন না, তিনি সবসময় বাসে যাতায়াত করেন। তাহলে কি একটু আগে রমির চাচা আমার কাছে এসেছিল? এটা শুধুমাত্র আমার কল্পনা ছিল? এরপর গম্ভীরভাবে বাড়ির উঠানে গেলাম। সেখানে গিয়ে টেবিলে যা দেখলাম, আমি পুরো অবাক হয়ে গেলাম। টেবিলে এখন সেই ডায়েরিটা পড়ে রয়েছে, যেটা কিছুক্ষণ আগে রমির চাচা আমাকে দিয়েছিল। রমির চাচা যদি নাই আসে তাহলে এই ডায়েরিটা আমার কাছে এলো কিভাবে? ব্যাপারটা যদি আমার কল্পনা হতো তাহলে তো আর এই ডায়েরিটা এখানে পড়ে থাকতো না। আর রমির চাচাও মজা করার মানুষ না। বুঝলাম এই সকল রহস্যের সমাধান এই ডায়েরির ভেতরে রয়েছে। এরপর ডায়েরিটা টেবিল থেকে নিয়ে পড়া শুরু করলাম। ডায়েরির ভেতরে অনেক পুরাতন পুরাতন ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা আমি কিছুক্ষণ পড়ার পরে আমার মাথাটা হঠাৎ করে ঘুরপাক খাচ্ছে। আমি কি পড়ছি না পড়ছি কিছু আসলে বুঝতে পারছি না। বইটা পড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ শুরু হতে থাকে ঝড়। যে ঝড় আসলে সেই সাধারণ ঝড় নয়, মনে হচ্ছে আশপাশে একটা টর্নেডো হচ্ছে। তারপর আমি ওই বই সাথে সাথে বন্ধ করে ফেলি, আর সাথে সাথে সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। আসলে কি এই ডায়েরির মধ্যে রহস্য আছে নাকি অন্য কিছু? বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এই ডায়েরির মধ্যে কি আছে? কোনো দৈত্য, জিন, নাকি কোনো প্রেত? আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। যেভাবে বললে আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের কাছে ঠিক সেভাবে আমি বলার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবার সাথেই আমার জানা ভয়ঙ্কর ঘটনাটা শেয়ার করবেন ইনশাল্লাহ। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে ভয়ঙ্কর একটা ঘটনা তুলে ধরব, যেটা আমার ইমেল থেকে পাওয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনার প্রতিটি ঘটনা আমি নিয়মিতই শুনি, আর আমার জানা একটা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। এর আগে আমি আপনাকে একটা ভয়ঙ্কর ঘটনা আমি আপনার ইমেলে পাঠিয়েছিলাম। আপনি অনেক সুন্দরভাবে সবার কাছে তুলে ধরেছিলেন, আমার অনেক ভালো লেগেছে। তাই আমি আবারও নতুন একটা ঘটনা আপনার ইমেলে পাঠিয়েছি, যেটা আরও এর চাইতে বেশি ভয়ঙ্কর হবে। ঘটনাটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলে রাখছি, আমার চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা সবার আগে আপনি শুনুন। তাহলে কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। আমার নাম আদিব। আমি একটি গ্রামে বাস করি। আমার বাসা থেকে আমার নানার বাসায় যেতে 30 থেকে 35 মিনিট সময় লাগে, কিন্তু সেখানে যাওয়ার সময় পড়ে একটি খাল এবং একটি পুরাতন শ্মশান, যেখানে অনেক দিন সনাতন ধর্মের কেউ মরা পোড়ায়নি। যাই হোক, একবার আমার নানা বাড়িতে অনুষ্ঠান ছিল। আমার মা দুপুরের দিকে সেখানে চলে যায়। অবশ্য আমাকেও বলেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, কারণ আমার হাডুডুর খেলা দেখার প্রতি ছিল চরম নেশা। আর সেদিন বিকেলে একটা হাডুডুর খেলার আয়োজন হয়েছিল। মা চলে যাওয়ার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে যাই সেখানে খেলা দেখতে। খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। এরপর সেখানে আমি আমার এক বন্ধুর সাথে আড্ডা মারতে থাকি। নানা বাড়ির যাওয়ার কথা একদম ভুলে যাই। তার সাথে আড্ডা মারতে মারতে হঠাৎই আমার মনে হলো নানা বাড়ি যাওয়ার কথা। তাই আমি আমার বন্ধুকে বিদায় জানিয়ে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু নানার বাড়ি একটা অনুষ্ঠান ছিল, তাই আমি একটু তাড়াতাড়ি হাঁটা দেই।
পুকুর পার করে যখনই আমি শ্মশানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখানে থেকে আমি একটা আওয়াজ পাই। আওয়াজ ছিল একদম যেন কেউ কিছু খাচ্ছে। প্রথমে আমি নিজেই নিজের মনের ভুল মনে করে পরবর্তীতে একই শব্দে বারবার আসায় আমি ওইদিকে তাকাই এবং তাকিয়ে যা দেখি তার জন্য আমি কোনো মতেই প্রস্তুত ছিলাম না। দেখি সেখানে 10-12 ফুট উচ্চতার কিছু একটা বিড়ালকে যেন খাচ্ছে। প্রথমে আমি নিজেই মনের ভুল মনে করলেও পরবর্তীতে একই শব্দ বারবার আসা আমি ওইদিকে তাকাই এবং তাকিয়ে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সেখানে 10-12 ফুট উচ্চতার কিছু একটা বিড়ালকে খাচ্ছে, যা দেখে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে আর ওই জিনিসটা আমার দিকে তাকায়। ভয়ানক বিবস্ত একটা রক্তমাখা মুখ দেখতে পাই আমি। এরপর আল্লাহ বলে চিৎকার দিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে দৌড় দেই। কতক্ষণ দৌড়েছি আমি জানি না, আমার চোখ যেন অন্ধকারে মিলিয়ে গেল। এরপর যখন চোখ খুলি তখন নিজেকে নানি বাসায় আবিষ্কার করি। সবাই আমায় ঘিরে দাঁড়িয়ে আছে, মা বসে বসে খাচ্ছে। এরপর নানা এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি সব ঘটনা খুলে বললাম। তখন দেখে নানা আতঙ্কিত হয়ে যায় আর বলে, আবার শুরু হয়ে গেল সব। আমি অবাক হয়ে বলি, কি আবার শুরু হবে? নানা তখন বলল, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি একটু আসছি। এরপর আদিবের গ্রাম প্রধানের কাছে গেল এবং বলল, প্রধান মশাই, আমার শুরু হয়ে গেছে সব কিছু। প্রধান মশাই শুনে আতঙ্কিত হয়ে গেল আর বলল, তাহলে এখন উপায় কি? তখন আদিবের নানা বলল, একটা সভা আয়োজন করা উচিত। এরপর তারা একটি সভার আয়োজন করে। সেখানে গ্রামের প্রতিটি পরিবারের প্রধানকে ডাকা হয়। সেখানে সবাইকে দৈত্যের বিষয়টি জানানো হয়। সেখানে যারা প্রায় একটু বয়স্ক ছিল তারা এই বিষয়টি জেনে ঘাবড়ে যায়, কিন্তু যারা একটু কম বয়সী ছিল তারা বিষয়টা কিছুই বুঝতে পারে না। আদিবের নানা তখন তাদের বলে, তোমাদের একটা ঘটনা শোনাই, তাহলে সব বুঝতে পারবে। আজ থেকে প্রায় 30-35 বছর আগে এই গ্রামে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। একদিন গ্রামের এক মাঝি, যার নাম ছিল হরিশ মাঝি, সে তার পুরো পরিবার সহ তাদের নিজ বাড়িতে খুন হয়। তাদের দেহ দেখে সে কারো গা শিউরে ওঠে। মনে হচ্ছিল তাদের কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এরপর তাদের জানাজা করে কবর দেওয়া হয়। সেই গ্রামের আরেকজন মাঝি মাছ ধরে আসছে শ্মশানের পাশ দিয়ে। তখন ওই শ্মশানে মোড়া পোড়ানো হতো। যাই হোক, সেই মাঝি আসার সময় শ্মশানে কিছু আওয়াজ শুনতে পায়। তারপর সে শ্মশান যা দেখে তা দেখলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। সে দেখে যে তাদের ওই গ্রামে মরা পোড়ায় তাকে অনেক লম্বা কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে সে একটা দৌড় দেয় এবং তার বাড়ির উঠানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজকে ডেকে আনা হয়, সেই সাথে আমরা কয়জনও আসি। কবিরাজ অনেক চেষ্টার পর তাকে জ্ঞান ফেরাতে সক্ষম হয়। তারপর তার মুখ থেকে আমরা সব শুনি এবং তার কথা অনুযায়ী সে শ্মশানে যায় আর যে দেখি মরা পোড়ায় তার রক্তাক্ত লাশ। এটা থেকে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। এরপর সনাতনী ধর্ম অনুসারে তাকে পোড়ানো হয়। কিন্তু পরের দিন ঘটে যায় আর একটা ভয়ানক ঘটনা। যে মাঝি সেখানে শ্মশানে যে এই ঘটনা দেখেছিল তার সহ তার পুরো পরিবারের লাশ, তাদের দেখেও মনে হচ্ছিল কেউ খুবলে খুবলে খেয়েছে। এরপর যেহেতু তারা মুসলিম ছিল তাই আমরা জানাজা পড়িয়ে তাদের কবর দেই। তবে এই ঘটনার পর কেউ আর বাসা থেকে রাতে বের হয় না। কিন্তু তারপরে দেখা যায় রাতের বেলা বিভিন্ন বাড়ির মুরগির খোয়ার থেকে মুরগির গরু ছাগলের রক্তাক্ত লাশ পাওয়া যায়। আর কত আমরা চেষ্টার কমতি রাখিনি, অনেক কবিরাজ এনেছি কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু এরপর কিছুদিন পরে এই সব বন্ধ হয়ে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এত বছর কোনো কিছুই হয়নি, কিন্তু এইবার আমার নাতি সেই ভয়ানক দৈত্যজিনকে দেখেছে। এখন জানি আমাদের কি হয়। এই বলে আদিবের নানা কাঁদতে লাগলেন। যারা এই বিষয়টি জানতো না তারা এই ঘটনা শুনে অবাক হয়ে যায়। আবার অনেকে আদিবের নানার সান্ত্বনা দিতে থাকেন। গ্রাম প্রধান তার চেনার একটা কবিরাজের কাছে আদিবের নানাকে পাঠায় তার সমস্যার সমাধানের জন্য। আদিবের নানা সেখানে যায় এবং কবিরাজকে সব খুলে বলে। এরপর কবিরাজ তার সাথে তার বাসায় যেতে থাকে। বাসার সীমানায় পৌঁছাতেই কবিরাজ থমকে যায় আর বলে, এই বাড়িতে অশুভ ছায়া আছে। আদিবের নানা বলে, এদের থেকে মুক্তি পাবার উপায় কি? কবিরাজ তখন বলে, আপাতত আমি বাড়িটা সুরক্ষিত করে যাচ্ছি।
কথা মতো কবিরাজ বাড়িটা সুরক্ষিত করে এবং আদিবের জন্য একটা তাবিজ আর রাতে কাউকে না বেরোনোর পরামর্শ দেয়। রাতে বেলা ঘটে কিছু ভয়ানক ঘটনা। বাড়ির চারপাশে মনে হচ্ছে এক ধরনের ঝড় হচ্ছে আর বিভিন্ন পৈশাচিক হাসির আওয়াজ আসছে। সারা রাত এমন ঘটতে থাকে। ফজরের আজানের কিছুক্ষণ আগে সব শান্ত হয়। এরপর আদিবের নানা আবারও গ্রাম প্রধানের কাছে যায় এবং এর একটা বিহিত করতে বলে। এরপর গ্রাম প্রধান সেই কুবরাজকে ডেকে পাঠায়। এরপর বলে, আপনি তো জানেনই সব কিছু, এখন একটা উপায় বলে দিন, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। কবিরাজ তখন বলে, আমাকে একটা দিন সময় দিন, আমি আমার অনুসারী জিনদের দিয়ে আগের খবর নিয়ে নিই। এই বলে কবিরাজ চলে যায়। সেই দিন রাতে আদিত্যের বাসায় আর কিছুই হয় না, তবে রাতে প্রতিবেশীদের বাসার থেকে হাঁস মুরগির চেঁচানোর আওয়াজ আসতে থাকে। একটু পর আবারও সব নিস্তব্ধ। ভোরের দিকে আশেপাশের লোকজন সহ ওই বাড়িতে যায়। গিয়ে দেখে বাড়ির সব হাঁস মুরগি মরে পড়ে আছে, কিন্তু তাদের বুক ফাড়া। এরপর সকালবেলা ওই কবিরাজ আসে, এসে গ্রাম প্রধানকে জানায় ওইটা একটা শক্তিশালী দৈত্য জিন। ওই দৈত্য জিন আজ থেকে প্রায় 100 বছর আগে এক কবিরাজ তার খারাপ কার্যকলাপের জন্য একটা কলসির ভেতরে বন্দি করে নদীতে ভাসিয়ে দেয়। এরপর প্রায় 35 বছর আগে এক জেলে এই কলসি খোলে এবং ওই জিন মুক্ত হয়ে যায়, যার ফলস্বরূপ তাকে সহ তার পরিবারকে মরতে হয়। মাংস এবং রক্ত এই জিনদের প্রধান খাদ্য, তবে এরা কলিজা খেতে বেশি পছন্দ করে। এই কথা শুনে গ্রাম প্রধান খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে হরিশ মাঝি কি করে মারা যায়। এরপর প্রধান বলে, তাহলে উপায় কি, বা এর থেকে বাঁচার উপায় বলে দিন। কবিরাজ তখন বলে, এই জিন খুব শক্তিশালী, তাকে পরাস্ত করা খুবই কঠিন। তবে এই জিন বেশি দিন এক জায়গায় থাকে না, হয়তো কিছুদিন পর পর জায়গায় চলে যায়। আমাকে একটা প্রক্রিয়া করতে হবে, তাহলে ওই জিন আর এই গ্রামে ঢুকতে পারবে না। প্রধান বলে, তাহলে ওই প্রক্রিয়া কখন শুরু করবেন? কবিরাজ তখন বলে, আজকে করব, না হলে হয়তো ওই জিন আরেকটি পরিবারকে শেষ করে দিতে পারে। কিন্তু তার জন্য আমার কিছু জিনিস এবং প্রায় 50 জন সাধারণ হাফেজ আর 3 জন প্রসিদ্ধ হাফেজ লাগবে। তার মতো সব কাজ সম্পন্ন হয়, তবে সেটা করতে তারা অনেক দেরি করে ফেলে, যার কারণে আসর নামাজের পর প্রক্রিয়াটি শুরু হয়। গ্রামের 4 সীমানায় কবিরাজ সহ 4 জন প্রসিদ্ধ হুজুর এবং তাদের সাথে 10 জন করে সাধারণ হাফেজ থাকে। সাধারণ হাফেজরা কোরআন পাঠ করতে থাকে এবং হুজুররা তাদের কি কি করতে বলে তা বলে দিয়েছিল। কিন্তু তাদের প্রক্রিয়া শেষ ধাপ সম্পন্ন হওয়ার আগে সারা গ্রামে ঝড় হয়ে যায়। এটা সে ঝড় নয়, মনে হচ্ছে পুরো গ্রামকে শেষ করে দেবে এমন ঝড়। তারা কিছুতেই কিছু করতে পারছিল না। হঠাৎ করে প্রথম সীমানার দায়িত্বে যে হুজুর ছিলেন তাকে ওই জিনটা সবার সামনে মাথা থেকে মুন্ডু আলাদা করে দেয়। এর ফলে বাকি সেই হাফিজরা ছিল সীমানার তার যার মতো দৌড়াতে লাগে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এক এক করে সবাইকে খতম করে সে নরখাদক দৈত্য জিন। ওই রকম দ্বিতীয় সীমানায় প্রায় সবারই একই হাল হয়, কিন্তু কিছু হাফেজ বেঁচে যায়। তারা গ্রামে ঢুকে প্রধানের বাড়ি যায় এবং প্রধানকে সব খুলে বলে। প্রধান খুব চিন্তিত হয়ে যায় এবং সব গ্রামবাসীদের ঘর থেকে বের হতে মানা করে দেয়। এরপর বাকি সেই সীমানা ছিল তাদের একই হাল হয়। সেই হাফেজরা বাঁচার চেষ্টা করেছিল, পালিয়ে এসে গ্রামবাসীর দরজায় দরজায় করা নাড়ে। তারা আর বলে, আমাদের একটু আপনাদের বাসায় আশ্রয় দেন, না হলে যে কেউ আমাকে মেরে ফেলবে। কিন্তু বেশিরভাগই মানুষ তাদের দরজা খুলেনি। প্রায় সারা রাত চিৎকার শোনা যায় সেই রাতে। মনে হচ্ছিল হাফেজরা তাদের মৃত্যু যেন তাদের সামনে দেখতে পাচ্ছিল, তাই এরকম চিৎকার পাচ্ছে। কিন্তু এতেও গ্রামবাসীর মন গলেনি। হ্যাঁ, তবে কিছু কিছু পরিবার তাদের গৃহ আশ্রয় দিয়েছিল কিছু হাফেজকে। রাতটা শেষ হলো, সব চিৎকারের সমাপ্তি হলো। গ্রামবাসী বের হয়ে দেখলো এক এক জায়গায় এক এক হাফেজের লাশ পড়ে আছে। সেই হাফেজকে কি বাঁচার কোনো ইচ্ছে ছিল না? তারা কি গ্রামকে বাঁচাতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি? তাদের কি কোনো মিনা ছিল না? এই প্রশ্ন মাথার মধ্যে বারবার ঘুরছে, কিন্তু মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে। সেই হাফেজদেরকে কে মারলো? জিন নাকি অন্য কিছু?